আপনারা দুজনে শুধু সেদিনকার ঘটনাটা বলুন, সে রাতে কি হয়েছিল প্রথম থেকে। স্যার, আমরা দুজন এখানে আমার কাজিন অভয়ের বিয়ে অ্যাটেন্ড করতে এসেছিলাম। কাল রাতে অভয় আর মিতালি মানে ওর হবু স্ত্রী দুজনে একটা ককটেল পার্টি করছিল। এখন আমার কথা মন দিয়ে শোনো। মিতালি যা কিছু প্রপার্টি এবং ব্যাংক ব্যালেন্স আছে, 7 পাকে বাঁধা পড়ার আগে যেন তোমার নামে ট্রান্সফার হয়ে যায়। এই মেয়েটার ওপর তোমার যে ভালোবাসার নেশাটা চেপেছে সেটাকে ইউজ করো বাবা। ওয়েল মিতালি, একটা কথা বলবো? এখনো সময় আছে, আবার ভেবে দেখ। এই অভয় তোর যোগ্য নয়। তুই এর থেকে অনেক ভালো ছেলে পেয়ে যাবি। তুমি জানো না, একে নিয়ে তো সারা শহর চর্চা করছে। আমি এর সাথে তোমার বিয়েটা এই জন্যই দিচ্ছি যাতে তুমি ডুবে না যাও। ইউ গট ইট? সো বি ফোকাসড প্লিজ। আমি জানি কি করতে হবে। আমার ওই সাইকোর সঙ্গে বিয়ে করার কোনো শখ নেই। করছি কারণ আর কোনো রাস্তা নেই। তাই আমাকে বুঝিও না কি করতে হবে। আই নো হোয়াট টু ডু। ঠিক আছে? হাই। তারপর পার্টির ওই চেঁচামেচিতে আমার মাইগ্রেনের ব্যথা এত বেড়ে গেল যে আমি আর ওখানে দাঁড়াতেই পারছিলাম না। রাইমা, কি হলো? কি হয়েছে? আমার মাইগ্রেনের ব্যথাটা বেড়েছে, আমার শরীরটা ভালো লাগছে না। আমি রুমে গিয়ে একটু রেস্ট নিচ্ছি। আমার এতটাই যন্ত্রণা হচ্ছিল যে আমি খেয়ালই করিনি যে ওটা আমার রুম না অন্য কারোর। প্রায় 45 মিনিট পরে যখন আমি নর্মাল হই, আমি উঠে এদিক ওদিক দেখি, তখন কিন্তু ওখানে কোনো খুনি ছিল না, না কোনো লাশ ছিল, না কোথাও রক্ত লেগেছিল। কি হয়েছে রাইমা? আরে কি হয়েছে? এরকম ভয় পেয়ে আছো কেন? কোথায় কোথায়? আমার কথা শোনো, আমার কথা শোনো। এখানে কিচ্ছু ঘটেনি। কোথায় কোথায় কোথায়? কে আছে? কে আছে? কিচ্ছু হয়নি এখানে। আচ্ছা, তুমি এখানে কি করছো? এটা তো আমাদের ঘর নয়। আচ্ছা, যাকে বাদ দাও, তুমি এখানে বসো 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 বসো। আমার কথাটা শোনো, বসো। আমি তোমার জন্য জল নিয়ে আসছি। রিল্যাক্স। আমি যখন জল নিয়ে ওখানে গেলাম তখন রাইমা ওখানে ছিল না। ও ওখান থেকে এখানে আসে আর আমিও খুঁজতে খুঁজতে এখানে চলে আসি। তবে একটা কথা আমি আপনাকে নিশ্চিত বলতে পারি, ওখানে কোনো খুন হয়নি, সব ওর কল্পনা। সুনীল বাবু, যেভাবে রাইমা আমাদের এ কথা বলছে না, তাতে মনে হয় না মন গড়া কিছু। নিশ্চয়ই ওতে কোনো সত্যি আছে। স্যার, ওই রুমটা বিয়ের অনুষ্ঠানের জন্য ভাড়া নেওয়া ছিল, আর আমি গেস্ট লিস্ট ভালো করে চেক করে দেখেছি, কেউ নিখোঁজ হয়নি, কারোর মার্ডার হয়নি। স্যার স্যার, আপনি ওর কথাকে গুরুত্ব দেবেন না। শুধু বিয়েটা ঠিক মতো হয়ে যেতে দিন, নইলে জিৎ আঙ্কেলের সর্বনাশ হয়ে যাবে। আর তার চেয়েও বড় কথা, আমি পথে বসে যাব। স্যার, বিয়েতে কোনো প্রবলেম হবে না। আমরা জিজ্ঞাসাবাদ তো করবই, কিন্তু আমাদের ঢং। ওয়েলকাম স্যার। ওয়েলকাম ম্যাম। আচ্ছা, রিসেপশন ডেস্কটা কোন দিকে? স্যার, আপনি সোজা যান, দেন টেক আ রাইট টার্ন। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আসলে আমি বিজনেস ট্রিপে এসেছি। ওকে স্যার, এখানে সাইন করুন স্যার। শুধু রুমের ভিউ যাতে ভালো হয়। শিওর স্যার, এনজয় ইয়োর ডে। থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। ওয়েলকাম ম্যাম। হাউ ক্যান আই হেল্প ইউ? ওই আমরা অভয়ের ওয়েডিং এর জন্য এসেছিলাম, রুমে চেক ইন করতে চাই। ওকে স্যার, আপনি আপনার ডিটেলস দিয়ে দিন, আমি আপনাকে রুমের কি দিয়ে দেবো। ও শিওর। বেবি, তুমি ওনাকে বলনি?
হ্যাঁ আমাদের 103 রুমটাই চাই। আই এম সো 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 সরি, আমি তো ভুলেই গিয়েছিলাম। ম্যাম, আসলে আমাদের ওই 103 নম্বর সুইট রুমটা চাই। ঠিক আছে স্যার, আপনাকে 103 দিচ্ছি। আমি যেমনটা বললাম তেমন কেন করলে না? কিন্তু এবার কি করব, কি করে লুকোবো? লুকোতে তো হবেই। এসো, আমি বলে দিচ্ছি কিভাবে। এসো। সুনীল, সবকিছু এর জন্যই হচ্ছে। কেউ যদি জানতে পারে না, জানি না কি হবে। কোথায় ছিলে তুমি? এসো, তোমার সাথে কিছু কথা আছে, এসো। থ্যাংক ইউ। এক্সকিউজ মি, ইয়েস স্যার। আমি আপনাদের সিসিটিভি সিস্টেমটা চেক করতে চাই। আপনাদের সিকিউরিটি ইনচার্জকে একটু ডেকে দেবেন? ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ। এই লুমিনল টেস্ট দিয়ে তো কিছু জানা গেল না। মনে তো হচ্ছে না এখানে কোনো খুন হয়েছে। স্যার, খুনি খুব ভালোভাবে পরিষ্কার করেছে। এটা কি করে সম্ভব? স্যার, যেভাবে রাইমা বলেছে, খুন হবার পরে এখানে রক্ত ছড়িয়ে থাকার কথা। যতই ভালোভাবে পরিষ্কার করা হোক না কেন, এই কেমিক্যালটা দিয়ে তো রক্তের দাগ বোঝা যায়। কিন্তু এখানে তো কোনো চিহ্নই নেই। কোনো চিহ্ন নেই। স্যার, হয়তো রাইমার সত্যি সত্যি কোনো ভ্রম হয়েছে, নয়তো খুনি এখানে একটাও রক্তের ফোঁটা মাটিতে পড়তে দেয়নি। পুরবি, মনে হচ্ছে তুমি ঠিকই বলেছিলে। খুনি রক্তের একটা ফোঁটাও পড়তে দেয়নি। এই দেখো, রক্তের একটা ফোঁটাও মাটিতে কিংবা দেওয়ালে লাগেনি, কারণ খুনি পুরো রুমটাকে প্লাস্টিক শিট দিয়ে কভার করে দিয়েছিল। স্যার, তার মানে রাইমাই সবকিছুই প্লাস্টিকের ওপার থেকে দেখছিল, তাই জন্যই ওর সবকিছু আবছা আবছা লাগছিল। হ্যাঁ, এই প্লাস্টিক শিট যেখানে জোড়া হয়, হতে পারে সেখানে একটা গ্যাপ ছিল, আর ওই গ্যাপ দিয়েই ওই মেয়েটার মুখ দেখে ফেলেছে। না লাশ পেয়েছি, না ফিঙ্গারপ্রিন্ট, আর না কোনো রক্ত। মনে হচ্ছে এই কেসে আমরা ফরেন্সিক ল্যাব থেকে কোনো সাহায্য পাবো না। এটা জানা খুব একটা সহজ নয় যে কার খুন হয়েছে, করেছে কে, আর ওই লাশটা গেল তো গেল কোথায়? আরে না না, সেই প্রবলেম তো ঠিক হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমাদের সফটওয়্যার করাপ্ট হয়ে গেছিল, সেই জন্য যত ভিডিও ছিল সব ডিলিট হয়ে গেছে। পরশুদিন যা রেকর্ড হয়েছিল, মানে পরশু থেকে শুরু করে আজ পর্যন্ত যা রেকর্ড হয়েছিল সব ডিলিট হয়ে গেছে। বিগত 24 ঘন্টার সমস্ত ফুটেজ উড়ে গেছে। খুন হওয়া থেকে রাইমা দেবী যা বলেছেন, সেই থেকে 24 ঘন্টার মধ্যে হোটেলে যা যা কিছু ঘটেছে তার কোনো রেকর্ড নেই। অদ্ভুত ব্যাপার। প্রথমে পুরো রুমটাকে প্লাস্টিক দিয়ে ঢেকে দেয়, আর এখন সিসিটিভি ফুটেজ। খুব চালাক অপরাধী। এক মিনিট। তুমি হোটেলের ভিতরের কিছু জানতে পারলে না, কিন্তু হোটেলের বাইরের সিসিটিভি ফুটেজ চেক করেছো? হ্যাঁ, আছে তো স্যার। মেন গেট, গার্ডেন, পার্কিং লট আর হোটেলের পিছন দিকটার।
না দয়া, কি রাইমা যেগুলো দেখেছে সেগুলো ভুল নয়, বরং সত্যি? কেউ খুন হয়েছে? মাই গড, কোনো কিছুই পাওনি? আচ্ছা ঠিক আছে, ইনফর্ম করে যাবে। কি হলো বস, কিছু পাওয়া গেছে? ভীষণ চালাক এই খুনি, ভীষণই চালাক। একটাও প্রমাণ রেখে যায়নি, কোনো প্রমাণ রেখে যায়নি আমাদের জন্য। এটা কি করে সম্ভব বস? কিন্তু এটা হয়েছে সালুকে, এটা হয়েছে। রাইমার জীবন খুব বিপন্ন। তুমি একটু আমাকে বুঝিয়ে বলবে? আরে আমাদের লোকেরা ওখানে কোনো পোক্ত প্রমাণ পায়নি, কিন্তু ওখানকার পরিস্থিতি বলছে ওখানে অবশ্যই কোনো খুন হয়েছে। আর দেখো, একটা কথা মনে রেখো, রাইমা প্রত্যক্ষদর্শী, আর ও খুন হতে দেখেছে, আর খুনি ওর আশেপাশেই আছে। তাই রাইমা নিশ্চয়ই বিপদে আছে। আর ওর ফুটেজ? স্যার সেটাও উড়ে গিয়েছে। না না, ওগুলো ওড়েনি, ওগুলো একদম ঠিকঠাক আছে। ভিতরের আর বাইরের সিসিটিভি ক্যামেরাগুলোর কেবল কানেকশন একদম আলাদা, তাই ওগুলো বেঁচে গেছে। বেঁচে গেছে মানে ফুটেজ পাওয়া যেতে পারে? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আমার কাছে আছে তো। এই নিন বাইরের ক্যামেরাগুলোর ফুটেজ। স্যার, উনি যদি তখন ওর ওপর আক্রমণ করে যখন স্লিপ প্যারালাইসিসের অ্যাটাক হয়, তখন তো আঙুলও নাড়াতে পারবে না। আর যদিও নিজের আঙুল নাড়াতে পারে তাহলে? কি করে ডক্টর সারিকা? প্যারালাইসিস তো পুরো বডিতে অ্যাটাক করে। দেখো, স্লিপ প্যারালিসিস বাদ দাও, নর্মালিও আমরা যখন ঘুমাই, যখন গভীর ঘুমে থাকি, আমরা স্বপ্ন দেখি। সেই সময় আমাদের মাংসপেশি সেমি প্যারালিসিস স্টেজে, মানে শিথিল অবস্থায় থাকে। এটা সবার সাথে হয়। কিন্তু বস, এই পরিস্থিতিতেও আমাদের পেটের, বুকের আর গলার মাংসপেশি সবচেয়ে বেশি শিথিল থাকে। স্লিপ প্যারালিসিসেও এইটাই হয়। আর এই অবস্থায় যে ব্যক্তি স্লিপ প্যারালিসিস রোগ আছে, যদি সে হাতের আঙুলগুলোর উপর কনসেন্ট্রেট করে, এই আঙুলগুলোতে মনঃসংযোগ করে আর এগুলোকে নাড়ানোর চেষ্টা করে, মুঠোকে বন্ধ করে আর খোলে, তাহলে এই প্যারালিসিস স্লিপকেও ভাঙা যেতে পারে। হ্যাঁ সালুকে ধরে নিলাম যে ওর স্লিপ প্যারালাইসিস ভেঙে দিল, কিন্তু সেটা ভাঙতে যত সময় লাগবে তার মধ্যে যদি ওর ওপর অ্যাটাক হয় তাহলে কি হবে? আমাদের এমন কোনো জিনিস দরকার যেটা দিয়ে সালুকে ও বাকিদের এটা জানাতে পারবে যে ওর ওপর অ্যাটাক হচ্ছে। ও বলতে পারবে আমাকে বাঁচাও, আমাকে রক্ষা করো। আছে এরকম জিনিস। এক মিনিট দাঁড়াও সারিকা। বস, এইটা হচ্ছে অ্যালার্ম। রাইমা যখন নিজের আঙুলগুলো নাড়ানোর চেষ্টা করবে তার স্লিপ প্যারালিসিস ভাঙার জন্যে, আর যখন সে সেটা ভেঙে ফেলবে নির্দিষ্ট সময়ের আগে, তখন তাকে শুধু এইটা করতে হবে, এই অ্যালার্মটাকে টিপতে হবে। তখন এটা বাজতে শুরু করবে, আর এই অ্যালার্ম দয়া, পুরবী আর অভিজিৎ তিনজনের মোবাইল ফোনে কানেক্ট করা আছে, জেনে যাবে তারা। তখন ওনারা ওর কাছে পৌঁছে যাবে আর খুনিকে ধরে ফেলবে। সালুকে এই অ্যালার্ম দিয়ে বিপদ এড়ানো যেতে পারে, কিন্তু দূর করা যাবে না। বিপদ তো তখন দূর হবে যখন আমরা খুনির কাছে আগে পৌঁছবো। অভয়, এটা অভয়ের রুম না? অভয় কে? যার বিয়ে হওয়ার কথা? ইয়েস, অফকোর্স, ওর বিয়ে আমার সাথেই হওয়ার কথা। ওহো, আর আপনি আপনার ফিয়ন্সের রুম চেনেন না? তবে এটা আমার রুম, আর রিসর্টের সমস্ত রুমগুলো বিয়ের জন্য বুক করা হয়নি। এখানে আরো অনেকেই থাকে। কনগ্রাচুলেশনস। হ্যালো, তুমি কোথায় আছো? আর সেটা তুমি আমাকে এখন বলছো? সিরিয়াসলি? দেখো, যেটা করার না একটু তাড়াতাড়ি করো, আমার কাছে বেশি সময় নেই। আর হ্যাঁ, আমি না এই বিয়েতে কোনো রকম ঝামেলা চাই না, ঠিক আছে? মিতালি, অভয়ের সঙ্গে যার বিয়ে হবে, এ কি সত্যিই জানে না যে অভয়ের রুমটা কোথায়? এর আমাদের উপর সন্দেহ হয়ে যায়নি তো? সেটা তো জানি না, কিন্তু খুনি যেন জানতে না পেরে যায়। কারণ যদি এমনটা হয় তো রাইমারই কোনো বিপদ হতে পারে। রাইমা বলেছিল যে খুন 12টা থেকে 12:30টার মধ্যে হয়েছে।
তারপরে খুনি লাশটাকে গুম করার ব্যবস্থা করেছে, কিন্তু রিসর্টে এত ভিড় আর লোকজনের আনাগোনা, ওই লাশটাকে লুকিয়ে রাখা আমার মতে অসম্ভব। মানে লাশকে এরা বাইরে নিয়ে গেছে। কিন্তু স্যার রাত্রেবেলা রিসর্টের বাইরে তো কেউ বেরোয়নি, তাহলে এই লাশটা রিসর্টের ভিতরেই নেই তো? না না, যদি লাশ এখানে থাকতো তাহলে এতক্ষণ দুর্গন্ধ বেরিয়ে যেত। কারেক্ট। আমি কিচেনে ফ্রিজার চেক করেছি, কিন্তু ওখানেও কিছুই নেই। ওই একটাই জায়গা ছিল যেখানে লাশ লুকোনো যেত। তারপরেও এখানে বিয়ের পার্টি আর লেট নাইট পার্টির জন্য এরকম জায়গায় কমসে কম 30 জন লোক তো থাকবেই। খুনি লাশটাকে ওখানে লুকানোর ভুল করবে না। স্যার কোথাও খুনি 2 তারিখ লাশটার সাথে চেক আউট করে নেয়নি তো? মিস্টার পরিতোষ, শুধুমাত্র আপনার রিকোয়েস্টে আমি রেকর্ডস 3 বার চেক করেছি। মিস লীলা নামে কেউই নেই। আপনার নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। উনি হয়তো অন্য কোথাও আছেন। আপনি প্লিজ অন্য কোথাও গিয়ে চেক করুন। ম্যাডাম, যদি আমি চেক করতে পারতাম তাহলে আপনাকে কেন রিকোয়েস্ট করতাম? লিনা আমার বন্ধু, আর ওর নাম্বার আমি হারিয়ে ফেলেছি। আমি কি করব? দেখুন ম্যাম, ওর সঙ্গে কথা বলা আমার খুবই প্রয়োজন। আপনি বুঝতে পারছেন তো? স্যার, আপনি বুঝতে পারছেন না। একজনের ডিটেলস আরেকজনকে দেওয়া আমাদের নিয়মের বাইরে। তাও হ্যাঁ, আপনাকে সেটা সাহায্য তো- করছিলাম, কিন্তু আমার কাছে ওনার কোনো ডিটেলস নেই স্যার। আরে নেই কেন বলছেন? ডিটেল তো আপনারা রাখেন। যদি কেউ রুম নিতে আসে তার ডিটেল আপনারা রাখেন না? নেওয়া হয় স্যার, অবশ্যই নেওয়া তাহলে? হয়, কিন্তু উনি এখানে থাকলে তবে তো। 1 মিনিট, আপনি যখন বিশ্বাস করছেন না আপনি নিজেই চেক করে আচ্ছা নিন। ঠিক আছে। লিনা আবার আমাকে মিথ্যে কথা বলেনি তো? আমি দেখছি। ম্যাম আপনি একটা কাজ করবেন। ম্যাম, আপনি হাউসকিপিং থেকে কাউকে ডাকবেন। আমার রুমটা এতটাই নোংরা হয়ে আছে, সকাল থেকে আমি বারবার ফোন করছি, কেউ আসতে রাজিই হচ্ছে না। এটা কি করে হতে পারে? Okay. না ফোনে, আরে ফোন তো আমি 50 বার করেছি। আপনি প্লিজ কাউকে পাঠান না। ঠিক আছে স্যার, আমি ডেকে থ্যাংক আনছি। ইউ ম্যাম। আজকে যতজন চেক আউট করেছে তাদের মধ্যে 4 জন তো এসেছিল বিয়েটা অ্যাটেন্ড করতে, কিন্তু বিয়েটা অ্যাটেন্ড না করেই চলে গেছে। বিয়েতে অংশগ্রহণ না করেই চলে গেছে, অদ্ভুত ব্যাপার। এই যে দেখো না, এই 4 জনের নাম আমি এখানে দেখতে পাচ্ছি। কি করা যায় বলো তো? স্যার আমি এই 4 জনের ব্যাপারে সব খোঁজ খবর নিচ্ছি। আর পুরবি, রাইমাকে হোটেলের বাইরে সিসিটিভি ফুটেজ দেখিও, মেন গেটের, যেখান থেকে লোক যাওয়া আসা করে। ও বলেছিল না আমাদের যে ও ওই মেয়েটাকে চিনে নেবে। স্যার মানে রাইমা যেগুলো বলেছে সেগুলো সত্যি নাকি? মিস্টার সুনীল, আপনি কোন ব্যাপারটা নিয়ে বেশি চিন্তিত? এখানে একটা খুন হয়েছে সেটা নিয়ে চিন্তিত, নাকি রাইমা দেখে ফেলেছে তার জন্য? ওসব ইনভেস্টিগেশন তুমি আমাদের উপর ছেড়ে দাও। বিয়েতে আনন্দ করো। হ্যাঁ, কখন কি ঘটে যাবে এখানে কেউ কিছু বলতে পারে না। আরে চল ভাই চল, বাকি ড্রেসগুলো রেডি করতে হবে, তো সাহায্য চাই। আচ্ছা ওই লোকগুলো কারা? তোর গেস্ট নাকি? হ্যাঁ, আমারই গেস্ট এনারা। আচ্ছা চল চল। তোর তো গেম ওভার হয়ে গেল ভাই। তোর পেছনে যে গার্লফ্রেন্ডের লম্বা লাইন ছিল সেটার কি হবে? যদি মিতালি শুনতে পায় না তাহলে গেম সত্যিই ওভার হয়ে যাবে। আচ্ছা ভাই, আমাকে একটা কথা বল, তুই একটা মেয়ের সাথে সারাটা জীবন কি করে কাটাবি বলতো? তোর সব কাণ্ড কারখানা না সাইডে ঠিক চলছে। জিজ্ঞেস করে কে? ককটেল পার্টি থেকে হঠাৎ করে কোথায় উধাও হয়ে গেছিল? আরে কোথাও উধাও হয়নি, মিতালির সামনে হয়তো কান্দর উঠবোস করছিল। এই শোন, যা শাট আপ। আমি ভয়টায় পাই না ওকে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। ড্রিঙ্কটা শেষ কর। তার মানে খুনের রাতে এই পার্টিতে ছিল না? এমন কি বলতে চাইছিল এ, যেটা রঞ্জিত লুকানোর চেষ্টা করছে? স্যার, ম্যাডাম এখন ঠিক আছেন তো? আর সেদিনকে যে ওই মার্ডারের ব্যাপারে বলছিলেন, ওনারই ভুল ধারণা মিটে গেছে তো? আমার কথা শোন, ও যা যা ভুলভাল বকছিল সেগুলো আর বলছে না।
তুইও মুখটা বন্ধ করে রাখ। যা এখন যা। ওকে। ভালো হয়েছে রাইমা মাইগ্রেনের জন্য এখন নিজের রুমে শুয়ে আছে। এটা ভালো সুযোগ, এখনই কিছু না কিছু একটা করতে হবে। আরে বাহ, কি সুন্দর মেহেন্দি লাগিয়েছো তুমি, দেখাও। খুব সুন্দর লাগছে তোমার হাতে। থ্যাংক ইউ। অল থ্যাঙ্কস টু আলিয়া। মিতালি সুইটহার্ট, তোমার সাথে কিছু কথা আছে আমার। এক্সকিউজ মি। মিতালি আর অভয়ের জোড়ি কি সুন্দর না? পারফেক্ট কাপল। পারফেক্ট কাপল। হ্যাঁ, অভয় হলো পাগল মজনু আর এ ফুল ক্র্যাক সাইকো। একেবারে দুজন দুজনের জন্যই তৈরি। মিতালি অভয়ের ব্যাপারে এটা জানে? ও অভয়ের জন্য পাগল। ওকে পাওয়ার জন্য ও সব কিছু করতে পারে। যদি দরকার হয় তাহলে কাউকে মেরেও ফেলতে পারে। হয়ে গেল কথা। আরে খালি হয়ে গেছে আরে নাকি? না স্যার, রিফিলিং করতে যাচ্ছিলেন তো। আরে ভাই, যার বিয়ে হচ্ছে সে তো এ একেবারে উল্টে যাচ্ছে। আচ্ছা মিস্টার নিতিন আর ওই রঞ্জিত কি ওকে আটকায় না নাকি? শুনেছি ককটেল পার্টিতে নাকি খুব ঝামেলা করেছিল। ওই দিন তো বাড়াবাড়ি হয়ে গেছিল। আচ্ছা, ওই দিন ওরা কিছু বলেনি ওকে? না স্যার, বলার মতো কেউ ছিলই না। রঞ্জিত স্যার তো নিজেই 11টার পরে পার্টিতে এসেছিলেন। ও আর ওনার ছেলে নিজের হবু স্ত্রীকে খুঁজে বেড়াচ্ছিলেন। ভেতরে যাচ্ছেন, বাইরে আসছেন, বলার মতো কেউ আচ্ছা, ছিলই না। আচ্ছা, মানে খালি কোনেই ছিল পার্টিতে? স্যার ও ও তো বরের পিছন পিছনই ঘুরে বেড়াচ্ছিল। স্যার, এই রিসোর্টে অনেক বিয়ে হয়েছে, কিন্তু এরকম বিয়ে কোনোদিন দেখিনি। হ্যাঁ ভাই, হ্যাঁ, সে তো স্যার। অবশ্যই। আরে ভাই, তুমি খাবার কিছু নিয়ে আসো। হ্যাঁ? এক্ষুনি আনছি স্যার। এটা দেখো, এটা তোমার সাহায্যের জন্য অ্যালার্ম। যেই মুহূর্তে তুমি এই বোতামটা টিপবে, দয়া, পুরবী আর অভিজিতের কাছে যে যে ফোন আছে ওখানে অ্যালার্ম বাজবে, আর ওরা সঙ্গে সঙ্গে তোমাকে হেল্প করার জন্য ওখানে পৌঁছে যাবে। ঠিক আছে। কিন্তু যখন তোমার স্লিপ প্যারালিসিস হবে তখন নিজের হাতের আর পায়ের আঙুলগুলোকে নাড়াবার চেষ্টা করবে, কারণ স্লিপ প্যারালিসিসের সবচেয়ে কম এফেক্ট আমাদের হাতের আর পায়ের আঙুলে হয়ে থাকে। রাইমা, রাইমা অজ্ঞান হয়ে গেছে। রাইমা, রাইমা, রাইমা চোখ খোলো। ও আমাকে মেরে ফেলবে। প্লিজ আমাকে বাঁচান আপনারা, প্লিজ আপনারা আমাকে বাঁচান। কে কে মেরে ফেলবে? কি হয়েছে এখানে?
কি মিস্টার সুনীল, এবার আপনি কি বলবেন? এখন ওর কথায় আপনার বিশ্বাস হচ্ছে নাকি নিজের জ্যাঠার রেপুটেশন নিয়ে ভাবছেন আপনি? আমি আর কি বলবো স্যার, ঈশ্বরকে ধন্যবাদ যে ও এখনো বেঁচে আছে। আচ্ছা, তা আপনি এখানে এলেন কি করে? পার্টি তো নিচে চলছে, হ্যাঁ? আর এখানে কি হয়েছে কেউ শুনতে পায়নি, তাহলে আপনি আমাদের সাথে এখানে চলে এলেন? আপনারা আমার উপর সন্দেহ করছেন? আমি নিজের স্ত্রীকে কেন মারতে চাইবো? সন্দেহ তো আমরা সবাইকেই করি। এখন আপনি বাইরে যান, রাইমার সঙ্গে আমাদের কিছু কথা আছে, প্লিজ। স্যার আপনারা প্লিজ আমাকে বাঁচান। যখন ওই লোকটা ওই মেয়েটাকে খুন করছিল আমি ওকে দেখে নিয়েছিলাম, ও আমাকে ছাড়বে না। আর প্লিজ আপনারা আমাকে বাঁচান, ও আমাকে মেরে ফেলবে, ও নিশ্চয়ই আমাকে মেরে ফেলবে। প্লিজ প্লিজ আপনারা বাঁচান দেখো আমাকে। রাইমা, ঘাবড়িও না, আমরা এখানে থাকতে কেউ কিচ্ছু করতে পারবে না তোমার, ঠিক আছে? কিন্তু ওই মেয়েটা যার খুন হতে তুমি দেখেছো তাকে আমরা চিনতে পারছি না, তুমি ওকে চেনো। তাহলে আমরা একটা ফুটেজ দেখাবো, ওই ফুটেজটা দেখে তুমি ওই মেয়েটাকে আইডেন্টিফাই করো। ফ্রেডি, স্যার এই যে ওই মেয়েটা, এর খুন হয়েছিল, আমি নিশ্চিত এটা ওই মেয়েটাই। যদি এ এখানে এসে থাকে তাহলে কেউ তো নিশ্চয়ই ওকে দেখেছে। ও আমাকে মেরে ফেলবে। যদি এই মেয়েটা এখানে এসে থাকে তাহলে কারো না কারোর সঙ্গে তো দেখা করেছিল। মনে হচ্ছে বুড়োতে যাওয়ার সময় এসে গেছে। যে চারজন যারা বিয়েতে এসেছিল কিন্তু অংশগ্রহণ না করেই চলে গেছে, ওদেরকেও জিজ্ঞাসাবাদ করতে হবে। স্যার, মিস্টার ভেলেনা যে অভয়ের ম্যানেজার, এ প্রয়োজনীয় কাজ ছেড়ে এখানে এসেছিল বিয়ে অ্যাটেন্ড করতে, কিন্তু বিয়েটা অ্যাটেন্ড না করে তাকে চলে যেতে হয়। প্রথমত রিসর্টের গাড়ি ওনাকে এয়ারপোর্টে দিয়ে আসে, আর দ্বিতীয়ত ওনার কাছে একটা ছোট সুটকেস ছিল যার মধ্যে 5.5 ফুটের লাশ তো ঢুকতে পারবে না। আরেকজন স্যার, ইনি মিসেস মোতোয়ানি আর ইনি মিস সুজি, এরা মিতালির লিগাল টিমের স্যার। এদেরও কোনো প্রয়োজনীয় কাজের জন্য বিয়ে ফেলে চলে যেতে হয়। এরাও রিসর্টের কারে করেই গিয়েছে। এদের একটা সুটকেস ছিল আর ছিল ওদের নিজের ব্যাগ। আর এর মধ্যেও 5 ফুট 6 ইঞ্চির লাশ ঢুকবে না। আর এরা আবার বিয়ে অ্যাটেন্ড করতে আসছেও স্যার। আর এই চতুর্থ ব্যক্তি, এ হলো দক্ষ, এ হলো সুনীলের পিআর ম্যানেজার। 1 জুনে এসেছিল আর 2 জুনেই চলে গেছে নিজের গাড়ি করে। এক মিনিট পঙ্কজ, একবার তুমি এই লোকটার বিয়েতে আসার ফুটেজটা দেখাও তো। ওকে, এবার তুমি ওর যাওয়ার ভিডিওটা দেখাও। মিস্টার দক্ষ এসেছিল একটা সুটকেস নিয়ে, আর যাওয়ার সময় দেখছি 2টো সুটকেস। বিয়ের থেকে রিটার্ন গিফট নিয়ে যাচ্ছে স্যার। হ্যালো, অভয় বিয়ের ওখান থেকে যে সুটকেসটা এনেছিলি কোথায় লুকিয়েছিস? কে বলছেন? আর কি বলছো তুমি? কোন সুটকেস? কে? সুটকেসের ব্যাপারে কি তুমি এখানেই কিছু বলবে নাকি অন্যভাবে তোমাকে খাতির করতে হবে? না মানে কিছু মনে পড়ছে? আমার কাছে আর কোনো রাস্তা ছিল না। আমার বাড়ি আর কোম্পানি দুটোই ওনার কাছে বন্ধক রয়েছে। যদি আমি না বলতাম তো
আমি শেষ হয়ে যেতাম। নিজেকে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচাতে একটা মেয়েকে খুন করে দেবে তুমি? এখন এটা বলো, ওই মেয়েটা কে ছিল? করিশ্মা, অভয়ের গার্লফ্রেন্ড। বিয়ের অনেক শুভেচ্ছা মিস্টার অভয়। আপনার জন্য কিছু উপহার নিয়ে এসেছি, এমন উপহার যার জন্য এই বিয়েটা সম্পূর্ণ হতেই পারবে না। আপনার বান্ধবী করিশ্মা আপনার জন্য কিছু উপহার পাঠিয়েছে। করিশ্মা, মনে পড়ছে? উপহার দেখতে চান আপনি? না, না, দেখতে না, চাইছেন না, না আপনি? হ্যাঁ, দেখুন, এক্ষুনি দেখাচ্ছি। স্যার, 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 দরকার নেই স্যার, প্লিজ। দাঁড়ান প্লিজ। কি হলো মিস্টার রঞ্জিত? প্লিজ প্লিজ এই সুটকেসটা খুলবেন না। কেন কেন খুলবো না? কারণ তোমার ভয় এটাই যে এই সুটকেসের ভিতরে করিশ্মার লাশ যেন বেরিয়ে না আসে। সেই করিশ্মা যাকে তুমি আর দক্ষ মিলে খুন করেছিলে, তারপর টুকরো টুকরো করে এই সুটকেসের মধ্যে ভরেছিলে, আর তারপর বাইরে পাচার করে দিয়েছিলে। ড্যাড, ওনারা এসব কি বলছেন? এসব সত্যি? হ্যাঁ বাবা, এটা সত্যি। আমি কি করতাম? এই বিয়েটা আমাকে যে কোনো মূল্যে দিতেই হতো, কারণ এই বিয়ে না হলে আমরা রাস্তায় দাঁড়াতাম, শেষ হয়ে যেতাম। আর ওই করিশ্মা এই বিয়েটা বন্ধ করতে চেয়েছিল, নিজের মুখ বন্ধ করার জন্য আমার কাছে 5 কোটি টাকা চেয়েছিল। যদি আমার কাছে সত্যিই টাকা থাকতো আমি ওকে দিয়েও দিতাম, কিন্তু আমার কাছে ছিল না। তারপর সেদিন ও হঠাৎ এখানে এসে পড়ে, আর কোনো উপায় না দেখে কৌশলে ওকে রাত পর্যন্ত এখানে আটকে রাখি। তারপর প্ল্যান তৈরি করি, তারপর দক্ষকে এই প্ল্যানের সঙ্গে যুক্ত করি, কারণ আমি জানতাম দক্ষ আমাকে না বলতে পারবে না, কারণ ও আমার কাছে অনেকটা ঋণী ছিল। সবকিছু ঠিকই চলছিল, সবকিছু হয়েও গিয়েছিল, কিন্তু জানি না হঠাৎ করে এ কি করে এলো। এসে সবকিছু দেখে ফেললো। আমি একেও মারবার চেষ্টা করেছিলাম, কিন্তু আপনাদের টিম এসে একে বাঁচিয়ে দেয়। একটা অপরাধ লুকানোর জন্য আর একটা অপরাধ, আর এর প্রধান কারণ এই যে তোমার আদলের দুলাল। ঠিক সময় যদি বাধা দিত তাহলে এই ঘটনা ঘটতো না। আর তোমার বিয়ের আসল উপহার তো তুমি এখন পাবে। একটা হত্যা আর একটা হত্যা করার চেষ্টার জন্য তোমরা দুজন বাপ বেটা জেলে যাবে। থ্যাংক ইউ।
আমাদের কাল রাতের সিসিটিভি ফুটেজ চাই। এই ক্যামেরা চলছে তো? হ্যাঁ স্যার, কিন্তু কাল রাত 2 থেকে 3টের মধ্যে কারেন্ট চলে গেছিল। ওই সময়ে কিছু পাইনি স্যার, কিন্তু তার আগে আর পরে সব আছে স্যার। 2 থেকে 3টের সময় কারেন্ট ছিল না হয়তো। কিন্তু কাল রাত 2 থেকে 3টের মধ্যে কারেন্ট চলে গেছিল। ওই সময়ে কিছু পাইনি স্যার, কিন্তু তার আগে আর পরে সব আছে স্যার। 2 থেকে 3টের সময় কারেন্ট ছিল না হয়তো, খুনগুলো ওই সময়ই হয়েছে। আচ্ছা, এই সময় কোনো অচেনা ব্যক্তিকে তোমরা এখানে আসতে বা যেতে দেখেছো? স্যার, রাত 2:30টার সময় শেঠবাবুর প্রতিবেশীর বাড়ি থেকে 4 জন গাড়ি নিয়ে বেরিয়ে গেল স্যার। ওই ফ্ল্যাটটা কার? ওটা প্রেরণা ম্যাডামের স্যার। প্রেরণা ম্যাডাম আর ওনার বাবা মা ওখানেই থাকেন স্যার। গত মাস থেকে ওনার বাবা মা ওনার গ্রামে চলে গেছেন, আর ওনার গাড়ি নিয়েই সবাই গেছে। হ্যাঁ স্যার, ওরা তাড়া করছিলেন, এছাড়া টেনশনও করছিলেন। আমরা বেশি মন দিতে পারিনি, আসলে আমরা কারেন্টের ব্যাপারটা দেখছিলাম। ওই গাড়ির ডিটেলস আছে তোমাদের কাছে? পেয়ে যাবেন। এই বাচ্চারা নিশ্চয়ই কিছু জানে এই ব্যাপারে। সব জায়গাতে অ্যালার্ট করে দিই, পালিয়ে যাবে কোথায় ওরা। স্যার, কিছু এমনিতে দেখি বা শুনিনি, কিন্তু একটা আজব ব্যাপার হয়েছে কালকে। মোটামুটি 1 ঘন্টা অবধি কারেন্ট ছিল না রাত্রে। হ্যাঁ স্যার। স্যার, এটা ক্রস এরিয়া, এখানে লোডশেডিং হয় না। কারেন্ট তো নিজে থেকে যায়নি, খুনি জেনে শুনেই পাওয়ার সাপ্লাইটা কেটে দিয়েছে। স্যার, এই দেখুন, কেউ নাড়াচাড়া তো করেছে। যেই লোকটা এই ওয়্যারটা কেটেছে সে খুব ভালো করেই জানতো এই ওয়্যারটা কাটলে পুরো এরিয়ার কারেন্ট চলে যাবে, আর পুরো সোসাইটিরও। হ্যাঁ। ঠিক আছে, থ্যাংক ইউ। পরিষ্কার, কেউ রাত্রি 2টোর সময় এই জাংশন বক্স থেকে পাওয়ার সাপ্লাই কেটে দিয়েছিল, যাতে সোসাইটির যা সিসিটিভি ক্যামেরাগুলো আছে সেগুলো অফ হয়ে যায়। তারপরে ও কম্পাউন্ডে ঢুকলো আর মিস্টার সিডের ঘরে ঢুকে গেছিল। আর প্রায় 2 থেকে 2:30টার সময় খুনটা করে, হিরেগুলো চুরি করে আর তারপর ওখান থেকে পালিয়ে যায়। আর তারপর 3টের সময় আবার কারেন্ট চলে এলো। স্যার, আপনার থিওরিতে একটু গন্ডগোল দেখতে পাচ্ছি। কি গন্ডগোল আছে? ওই 3 জনের মৃত্যু 2 থেকে 3টের মধ্যে হয়নি। কি? তাহলে কখন মারা গেছে? এর ধরো 1 ঘন্টা, 1 ঘন্টা আগে, মানে 1:45 থেকে 1:15টার মধ্যে। এটা কি করে সম্ভব ডক্টর? দয়া, এই 3 জনের বডির টেম্পারেচার আর বডির ভেতরের পরিস্থিতি এই কথাই বলছে যে এদের মৃত্যু 1:45 থেকে 1:15টার মধ্যেই হয়েছে। আর তার ওপর এই মিস্টার সৈয়দের ঘড়ি। আক্রমণের সময় উনি নিশ্চয়ই খুনিকে নিজের হাত দিয়ে আটকানোর চেষ্টা করেছিলেন, আর এই ধাক্কাধাক্কিতে ওনার ঘড়িটা বন্ধ হয়ে গিয়েছিল। এখন ঘড়িটা সময় দেখাচ্ছে 12:55। 12:55? কিন্তু স্যার, যদি খুনগুলো 12টা থেকে 1:15টার মধ্যে হয় তাহলে খুনি হয়তো তার আগেই এসেছিল। কিন্তু বিল্ডিং এর লাইটগুলো তো 2টো পর্যন্ত অন ছিল স্যার, আর সিসিটিভি ক্যামেরাও কাজ করছিল। আর বিল্ডিং এর সিকিউরিটি খুব ভালো স্যার। আর একজন ওয়াচম্যান স্যার মিস্টার সিডের ঘরের নিচেই দাঁড়িয়ে ছিল। আমরা সিসিটিভি ফুটেজ চেক করেছি, 2টো পর্যন্ত তো খুনি বিল্ডিং এ ঢোকেইনি, তাহলে এলো কখন? আর তাছাড়া খুনি খুনগুলো করার পরে পাওয়ার কাটটা কেন করতে গেল? ফ্রেডি। হ্যাঁ, ফ্রেডি। আচ্ছা, ভেরি গুড স্যার। ফ্রেডি ওই 4 জন বাচ্চাকে ধরে নিয়েছে, শহরের বাইরে যাওয়ার চেষ্টা করছিল, ওয়াশি বিচের কাছে ওদেরকে ধরে নিয়েছে। গ্রেট ওয়ার্ক। সবাইকে নিয়ে এই বিউরোতে আসতে বলো। ওরা আমাদের জন্য মরে গেছে। এগুলো তোমরা ওই ঈদের জন্য করেছো না? হিরে? আপনি কোন হীরের কথা বলছেন স্যার? হীরের ব্যাপারে তোমরা কিছু জানো না? যদি নাই জেনে থাকো তাহলে মেরেছো কেন? হ্যাঁ স্যার, আমরা কাউকে মারিনি, ওই কাবারা মেরেছে স্যার, আরও আমাদের জন্যই এসেছিল, আমরাই ওকে ডেকেছিলাম স্যার। এই কাবারা আবার কে? ও একজন কুখ্যাত সিরিয়াল কিলার আর ডাকাত। এক মিনিট, এটা ওই 1940-এর কাবারা নয় তো? আরে, আমি এই ব্যাপার পড়েছি স্যার। ও শুধু লোকেদেরকে লুটতোই না স্যার,
বরং তাদেরকে খুব খারাপ ভাবে মারতো। হ্যাঁ উনি। আরে ও তো মারা গেছে, বহু বছর হয়ে গেছে। তোমরা ওকে ডাকলে কি করে? আমরা একটা হিস্ট্রি প্রজেক্ট বানাচ্ছিলাম, তাই আমরা ভাবলাম যে সত্যি ডাকাতকে ডাকলে আরো ভালো হবে, তাই আমরা ওর আত্মাকে ডাকছিলাম। কিন্তু সবকিছু গন্ডগোল হয়ে গেল। যা কিছু হয়ে যাক, হাত ছাড়বি না। তোরা হাত কেন ছেড়ে দিলি রবি? তোরা জানিস এটা কত ভয়ঙ্কর হতে পারে। গাইস, লেটস জাস্ট চেঞ্জ। স্যার, তারপর হঠাৎ করে একটা শব্দ হলো, আর আমরা ওইদিকে তাকাতেই দেখলাম যে কাবারার ছায়া। ভূত ডাকছিলে তোমরা? চুপ চুপ। ভূতকে ডাকছে। আর তোমরা লেখাপড়া জানো তো? এই সমস্ত কথা বিশ্বাস করো? 50 বছর আগের মারা যাওয়া আত্মা খুন করে চলে যাচ্ছে আর হিরে নিয়ে পালাচ্ছে। আরে এরকম কখনো হয়? স্যার ওই ছায়াটা আমি নিজের চোখে দেখেছিলাম। ওর মুখ, চোখ, নাক কিচ্ছু ছিল না স্যার। কটার সময় দেখেছিলে? স্যার তখন 2:05 বাজছিল। স্যার আমি সেলফোনের টর্চ অন করেছিলাম, তাই সময় দেখতে পেয়েছিলাম। 2:05 মানে কারেন্ট যাওয়ার ঠিক পরপরই। তার মানে খুনি একা ছিল না, আরও কেউ ছিল ওর সঙ্গে। ওই কাবাড়া ছিল স্যার। হ্যাঁ স্যার, আমরা খুব ভয় পেয়ে গেছিলাম, আর আমরা ওখান থেকে মনিকার হোস্টেলে পালিয়ে গেলাম। স্যার আসলে আমি আপনাদের থেকে একটা কথা লুকিয়েছি। অ্যাকচুয়ালি সেই রাতে বন্ধুদের ভয় দেখানোর জন্য আমি প্ল্যানচেট নিয়ে মজা করেছিলাম। টেবিলটা পা দিয়ে নাড়িয়েছিলাম আর ম্যাগনেটের সাহায্যে ব্লাড আর কাবাড়া লিখেছিলাম স্যার। সরি স্যার, কিন্তু এই ছায়া আর ভয়ঙ্কর মুখটা আমি দেখেছিলাম, ওটা কাবাড়ার আত্মাই ছিল স্যার। একটা কথা মনে রাখবে, এই আত্মা টাত্মা বলে কিছু নেই। পঙ্কজ, এদের সবার বাড়িতে ফোন করো, ডাকো এদের বাড়ির লোককে, বলো এদেরকে নিয়ে যেতে। কেমন? অভিজিৎ, এই ছেলেমেয়েরা তখন নিশ্চয়ই কিছু দেখেছিল, নিশ্চয়ই দেখেছিল। আর যা কিছু দেখেছে সেটা এই 3টে হত্যার সঙ্গে জড়িত। খোঁজ নিয়ে দেখতে হবে কে সেই ছায়ামূর্তি। মনে হচ্ছে ওরা খুনিকে দেখেছিল। হ্যাঁ স্যার, আর খুনি হলো ওই কাবাড়া। আরে ভাই, ব্যালকনিতে গিয়ে দেখে আসি। কোনো না কোনো প্রমাণ নিশ্চয়ই রেখে গেছে কাবারা তোমার জন্য। তাহলে এটা পড়ার আওয়াজ শুনেছিল লোকেরা। স্যার ওটা শেঠেদের ব্যালকনি, তো খুনি ওখান থেকে দৌড়ে এখানে এসেছিল, তখনই এই টপটা পড়ে গিয়ে ভেঙে গিয়েছিল। ওখানে গিয়ে দেখো তো। স্যার ছাপটা ক্লিয়ার নয়, তবে মনে হচ্ছে এটা 7 নম্বরের জুতো। পা খুব ছোট, মনে হচ্ছে এর হাইট খুব একটা বেশি হবে না। যতই ও ছোট হোক না কেন, ও খুব শক্তিশালী। যেভাবে ও খুন করেছে, তোমার কি মনে হয় পঙ্কজ? কিছু বলবে? এই জুতোর চিহ্ন কোনো মানুষের, নাকি আত্মারাও আজকাল জুতো পরা শুরু করে দিয়েছে? না স্যার, আপনি যা বলছেন সেটা ঠিক, কিন্তু ওই নাক, কান, মুখ ছাড়া ওই ছায়াটা কি ছিল স্যার? এটা আর এমন কি ব্যাপার? তুমি নিজের মুখে এটা লাগিয়ে নাও। এই নাও, এই নাও। না চোখ আছে না নাক আছে, একদম ছায়া। আর অন্ধকার ছিল, তাই ওদেরও মনে হয়েছিল যে খুনি কোনো আত্মা ছিল। এক তো ওরা প্ল্যানচেট করছিল, তার উপরে অন্ধকার হয়ে গিয়েছিল, তাই এরকম ছায়া দেখলে তো ওরা অন্যরকমই কিছু ভাববে, তাই না? একটু ভাবো, আত্মার 10 কোটি টাকার হীরের কি প্রয়োজন? কি করবে ওদিও? এই কাজ কোনো আত্মার নয়, কোনো মানুষের। রাত্রি 12:55 মিস্টার সেঠ আর মিসেস সেঠ আর তাদের চাকর রামু, এই 3 জন খুন হয়ে যায়। রাত্রি 2টোর সময় জংশনের মিটার বক্স থেকেও তার টেনে ছেড়ে, আর রাত্রি 2:05 খুনিকে প্রেরণার ব্যালকনি থেকে পালাতে দেখে আদনান।
প্রশ্ন এটাই যে স্যার খুনি বাড়ির ভিতরে ঢুকলো কি করে? আমাদের কাছে রাত্রির 2টো পর্যন্ত সিসিটিভি ফুটেজ আছে স্যার। দুপুরের পরে বাড়ির কাছে কেউ আসেনি, দরজা জানলা সব বন্ধ ছিল, কেউ এন্টার করতেই পারবে না। ব্যাপারটা তো এরকম দাঁড়ালো যে রাত 12:55 খুনি জাদু বলে বাড়িতে প্রকট হয়ে সবাইকে মেরে ফেললো। কি বললে তুমি ফেডরিক? কি বললে? বলিনি তো আমি, মানে ফেডরিক তুমি একদম ঠিক বলেছো। খুনি এটাই করেছে, একদম ওই কাজটাই করেছে। মানে কাবারার ভূত। চুপ, কাবারার ভূত। আমি এটা বলতে চাইছি যে খুনি ওই খুনের রাতে ও আগে থেকেই উপস্থিত ছিল, বাইরে বেরোয়নি ও। তার মানে বাড়ির ভেতরেরই কোনো লোক? কিন্তু স্যার বাড়ির তো সবাই মারা গেছে। অন্য কেউ, দয়া, অন্য কেউ ছিল যে খুনের রাতের আগেই রুমে আগের থেকে বসেছিল, বাইরে যায়নি সে। একটা কাজ করি আমরা, সিসিটিভি ফুটেজ চেক করতে হবে, দেখতে হবে খুনের 2-4 দিন আগে কে কে মিস্টার অ্যান্ড মিসেস সেটের ঘরে এসেছিল। দয়া, অভিজিৎ, তোমরা সেটের বাড়িতে যাও আর দেখো কোনো লুকোনোর জায়গা আছে কি না। দয়া, এই পিঁপড়েগুলো দেখো উপরে যাচ্ছে। ড্রাই ফ্রুটস? ড্রাই ফ্রুট নিয়ে ও হয়তো এখানেই লুকিয়ে বসেছিল। জায়গাটাও ভালো লুকোনোর জন্য, সুযোগের অপেক্ষায় ছিল। কিন্তু এই ঘরের মধ্যে ঢুকলো কবে? হ্যাঁ স্যার, ফুটেজ সোসাইটির অফিসে দেখে নিচ্ছি স্যার। হ্যাঁ হ্যাঁ, ফোনটা অন আছে, ফোনটা স্পিকারে আছে। পুরবি স্যার, কিছু জানতে পারলে কি? স্যার আমি খুনের রাত্রের থেকে 2 দিন আগের এন্ট্রিগুলো দেখছি, আর কিছু পেয়েছি স্যার। কি পেয়েছো? 2 দিন আগে স্যার চ্যাম্পিয়ন সেলস কোম্পানির একটা টেম্পো এসেছিল 10:15টার সময়। আর স্যার তার পরের দিন মানে খুন হওয়ার ঠিক 1 দিন আগে চ্যাম্পিয়ন সেলসের টেকনিশিয়ান মিস্টার শেঠের বাড়িতে এসেছিল, 1 ঘন্টা থেকে চলে গিয়েছিল। আপনি একটু বাইরে যান। দুজন এসেছিল ফ্রিজ ডেলিভারি করতে, আর দ্বিতীয় দিন দ্বিতীয় লোক হতে পারে ফ্রিজ ইনস্টল করতে, কিন্তু 1 ঘন্টার মধ্যেও বেরিয়ে গেছে। তার মানে এর মানে হলো যদি খুনি ওখানে ছিল তাহলে ও ওখানে কোনো প্রমাণ রেখে যাবে। শালুখেরকে বলো ও যেন শেঠের বাড়িতে যায়। কিছু পাওয়া গেল ডক্টর? হ্যাঁ, পাওয়া গেছে ইলেকট্রোল্যাক্স। হ্যাঁ, সোডিয়াম ক্লোরাইড, ইউরিয়া, ওই সব কিছুই যেগুলো একজন মানুষের ঘামের মধ্যে থাকে। আচ্ছা, এর মানে হলো খুনি এই ফ্রিজের মধ্যেই ঢুকে এসেছিল এখানে। যখন ফ্রিজের ডেলিভারি হয় ও ফ্রিজের ভিতরে লুকিয়েছিল আর বাড়িতে ঢুকে পড়ে। হ্যাঁ স্যার, কয়েকদিন আগে আমি নতুন একটা ফ্রিজ নিয়েছি। কোম্পানির লোক ডেলিভারির পরে ফ্রিজটা খুলতে দেয় না। তারপর 1-2 দিন পরে যখন ইনস্টলেশনের লোক আসে তারা ফ্রিজটা খোলে। তার মানে মিস্টার সিড আর তার বাড়ির লোক জানতেই পারেনি যে ঘরের মধ্যে আর কেউ ঢুকে বসে আছে। একদম, ওই লোকটি ফ্রিজের মধ্যে ঢুকে বসেছিল
ফ্রিজের মধ্যে ওর গরম লাগছিল, গরম থেকে ঘাম বেরিয়েছে, ওই ঘাম ফ্রিজের মধ্যে রয়ে গেছে। কিন্তু ডক্টর সালুখে, ফ্রিজের কার্টন তো সিল থাকে, তাহলে খুনি ভেতরে গেল কি করে আর নিঃশ্বাসই বা নিচ্ছিল কি করে? এই দেখো, এখান থেকে শ্বাস নিচ্ছিল। এ তো দেখছি ট্রোজান হর্সের গল্প হয়ে গেল। ট্রোজান হর্স? সেটা আবার কি? ভাই, বড় একটা কাঠের ঘোড়া, কিন্তু ভিতর থেকে খালি, ফাঁপা। ভিতর থেকে খালি? হ্যাঁ, যার মাধ্যমে গ্রিক সৈনিকেরা ট্রয়ের মধ্যে ঢুকে পড়েছিল। গ্রিক সৈনিকেরা বড় একটা কাঠের ঘোড়া ট্রয়েতে পাঠিয়েছিল, যাতে আগে থেকেই সৈনিকেরা ছিল। ট্রয়ে পৌঁছানোর পরে সৈনিকেরা বাইরে বের হয় আর তারপর ট্রয়ের উপরে আক্রমণ করে। এই খুনিও একই উপায় অবলম্বন করেছিল আর সফলও হয়েছিল। কে তুমি? পালিয়ে যাওয়ার আগে ও নিজের হাত ধুয়েছিল, অস্ত্রটাও পরিষ্কার করেছিল, আর ঠিক 2টোর সময় ওর যে সঙ্গী নিচে ওয়েট করছিল সে পাওয়ার সুইচ অফ করে দিয়েছিল, আর অন্ধকারের সুযোগ নিয়ে ও এখান থেকে পালিয়ে গেছে। পালাতে গিয়েও ওইখানে ওই ব্যালকানিতে যায় যেখানে ও টপটা ফেলে দেয়। স্যার, ইনি চ্যাম্পিয়ন্স কোম্পানির ম্যানেজার। স্যার, আমি রেকর্ডস আবার চেক করেছি। শেঠজি আমাদের বহুদিনের কাস্টমার। আপনি ম্যানেজার? হ্যাঁ। আর তো তোমরা কৈলাস আর মানব, হ্যাঁ, স্যার। তোমরা ফ্রিজ ডেলিভারি করতে এসেছিলে শেঠ সাহেবের বাড়িতে, তাই তো? হ্যাঁ স্যার। আর তুমি রানা, তুমি ফ্রিজ ইনস্টল করেছিলে? হ্যাঁ স্যার। কিন্তু কি হয়েছে স্যার? মিস্টার সেট, ওনার স্ত্রী আর ওনার কাজের লোক খুন হয়েছেন। খুন? কিন্তু স্যার, আমরা তো কিছুই করিনি স্যার। স্যার, আমরা তো অ্যাসাইনমেন্ট পেয়েছিলাম, আমরা গোডাউন থেকে ফ্রিজ তুলেছিলাম আর ওনার বাড়িতে ডেলিভারি দিয়েছিলাম। কিন্তু স্যার, এটা তো আমাদের রোজের কাজ স্যার। হ্যাঁ স্যার, একটা কথা বলার আছে। ওই ফ্রিজটা স্যার একটু বেশি ভারী ছিল, প্রায় 30-35 কিলো বেশি ছিল স্যার। হ্যাঁ স্যার, আমরা এই ব্যাপারটা নিয়ে কথাও বলছিলাম। আমরা ভাবলাম যে কোনো নতুন মডেল হবে। স্যার, আমি এদের লগবুক চেক করেছি। এরা দুজনে 9টার সময় গোডাউনে পৌঁছেছিল, আর 9:30টার সময় টেম্পোতে ফ্রিজটা লোড করেছিল, আর 10:15টার সময় এরা ওই ফ্রিজটাকে মিস্টার সিডের বাড়িতে ডেলিভারি করে ওখান থেকে বেরিয়ে গেছিল। এর মধ্যে তো কেউ ফ্রিজের ভিতরে ঢুকতে পারবে না। যা কিছুই হয়েছে 9:30টার আগেই হয়েছিল স্যার। স্যার, এই খুনি রাত্রেই বোধহয় ফ্রিজের মধ্যে ঢুকে বসেছিল। মিস্টার রানা, আপনি গেছিলেন ওখানে ফ্রিজ ইনস্টল করতে। ফ্রিজের প্যাকিংয়ে আপনার কোনো গন্ডগোল লেগেছিল? মানে এরকম মনে হয়েছিল কি প্যাকিংটাতে কোনো গন্ডগোল আছে? সেরকম কিছু ছিল না স্যার, প্যাকিংটা শুধু ভালো ছিল না, কার্টুন আর ভিতরে থার্মোকল পুরো ভাঙা ছিল, যেন কোনো ইঁদুর কেটেছিল। আমার একটু অদ্ভুত লেগেছিল, তাই গিয়ে ফ্রিজটা চেক করলাম। ফ্রিজ একদম পারফেক্ট ছিল স্যার, ওতে কোনো ড্যামেজ বা ফল্টও ছিল না। তাই আমি ওদেরকে এই কথাগুলো বললাম না, কারণ ওরা ফ্রিজটা ফেরত দিয়ে দিত আর আমাদের কোম্পানির নাম খারাপ হয়ে যেত। থার্মোকল ভেঙে দরজায় হয়তো ঢুকিয়ে দিয়েছিল যাতে ও শ্বাস নিতে পারে। এই ফ্রিজের ওজন 40 কিলোর বেশি ছিল। আর ওই জুতোর ছাপ যেটা পেয়েছি 7 নম্বরের, মানে এটাই বলতে চাইছি এই লোকটা কোনো অ্যাভারেজ হাইটের ফিটের নয়। এই জন্যই তো ফ্রিজের ভেতরেও সেট হয়ে যায়। ম্যানেজার বাবু, হ্যাঁ স্যার। মিস্টার শেঠের বাড়িতে যে ফ্রিজটা পাঠানো হয়েছিল সেম ফ্রিজ এখানে একটা আনান। ঠিক আছে স্যার। ঘেটুকে ডেকে পাঠাও।
আপনি ডেকেছেন আর আমি চলে এসেছি। আরে বাহ, কেমন আছো ঘেটু? আরে স্যার, আরে বাবা, কি ব্যাপার, এতদিন বাদে এলে? সব ঠিকঠাক আছে তো? এখনো পর্যন্ত একদম ঠিকঠাক আছি। এখন আপনারা যখন আমাকে সিআইডিতে ডেকেই পাঠিয়েছেন, তাহলে দেখা যাক আমি আপনাদের কি কাজে লাগতে পারি। এবারে মন দিয়ে শুনুন। 3টে খুন হয়েছে, আর আমরা সন্দেহ করছি যে খুনি ওই ফ্রিজের ভেতরে বসে লুকিয়ে ঘরের ভেতরে ঢোকে, 3জনকে খুন করে আর পালিয়ে যায়। এই ফ্রিজটার ভেতরে? হ্যাঁ, এই ফ্রিজটার ভেতরে। আর স্যার? আর তোমাকে ওইভাবেই ফ্রিজের ভেতরে যেতে হবে আর বসতে হবে। স্যার, আমাকে ফ্রিজের ভেতরে যেতে হবে? হ্যাঁ। ওই ফ্রিজের দরজাটা বন্ধ হয়ে যাবে? অবশ্যই। তোমাকে ফ্রিজের ভেতরে বসে বাইরে বেরোনোর চেষ্টা করতে হবে। কিভাবে বাইরে বেরোবে আমাদের দেখাও। কিন্তু স্যার, একটু এক গ্লাস জল পাওয়া যাবে? নিশ্চয়ই পাবে। ফ্রিজের ভেতরে যাও, ভেতরে যাও, যাও। যাচ্ছি স্যার। চল কেটু, চলে যা ফাঁসি কাটে। আজকে হয়ে গেছিস তুই বলির পাঠা। যাচ্ছি স্যার। স্যার, এই দেখুন, এবার দেখুন ঘেটুর চমৎকার। ঘেটু, ঘেটু, বাইরে বেরোনোর চেষ্টা করো। স্যার, ভেতর থেকে খুলতে পারছি না, আপনাকে হেল্প করতেই হবে। ঘেটু, ঘেটু, বাইরে বেরোনোর চেষ্টা করো। ছুরি তো তোমার কাছে আছে। ঘেটু, স্যার, স্যার আমাকে বের করো, বের করো ওকে বাইরে। মনে হচ্ছে ওর স্যার, দম বন্ধ হয়ে যাচ্ছে স্যার। আরে বাবারে, দরজা খুলে দিলাম তো। ঘেটু, দরজা খুলে গেছে। ঘেটু, ঘেটু, স্যার, আরে বাবারে, আমার চশমা। হ্যাঁ, ওর চশমাটা দাও। বেটে, ওকে কফি খাওয়াও, যাও। থ্যাংক ইউ। আমারও তো তাই মনে হচ্ছিল, কিছু না কিছু গোলমাল তো নিশ্চয়ই আছে। সেটের বাড়ির ফ্রিজের যে কার্টুনটা আছে, সেটা এত শার্প কাটা হয়েছে বাইরে থেকে, ভেতর থেকে এরকম ভাবে কেউ কাটতেই পারে না। নিশ্চয়ই কেউ বাইরে থেকে কেটেছে ওই খুনিকে বাইরে বের করার জন্য। সে যেই হোক না কেন স্যার, সে ফ্রিজের ডেলিভারি হওয়ার পরে বা ফ্রিজার ইনস্টলেশন হওয়ার আগে, এর মধ্যেই হয়তো এসেছে। ঘেটু, ঘেটু, একটা কাজ করো। আমাদের ওই খুনি রোগা পাতলা 30-40 কিলো ওজনের হবে, তবে শক্তিশালী। এমন কোন লোককে খুঁজে বের করো যার কাছে হঠাৎ করে অনেক টাকা এসেছে, যে জুয়া খেলে ফালতু অনেক কিছুতে খরচা করছে, এমন কোন লোক। এর মাঝখানে মিস্টার শেঠের ঘরে 3জন এসেছিলেন। প্রথমজন হচ্ছেন পান্নালাল। হ্যাঁ, পান্নালাল সুরাট থেকে হিরে নিয়ে এসেছিল আর মিস্টার শেঠের বাড়িতেই ছিল। স্যার, হিরো তো ওনারই ছিল, তাহলে উনি খুন করলেন কেন? হতে পারে ওই হীরের ইন্স্যুরেন্স করেছিল, আর ইন্স্যুরেন্সের কোম্পানি থেকে ডবল লাভ নেবার জন্য এই সমস্ত খেলা খেলেছিল। আর স্যার, দ্বিতীয়জন হলো মানিক। ও মিস্টার শেঠের কোম্পানিতে কাজ করে। আচ্ছা, এই হীরের পালিশ তো এই করতো না স্যার? হতে পারে ওর হয়তো লোভ জন্মে গিয়েছিল। আর তৃতীয় জন মিস্টার শেঠের ভাইপো কমলেশ। হ্যাঁ স্যার, এই কমলেশ আসলে ওদের ওখানে থাকে না, ওর কোম্পানিতে কাজ করতো, কিন্তু হীরের ব্যাপারে কিন্তু ও সবকিছু জানতো। হতে পারে লোভে পড়ে ওদের সবাইকে খুন করে দিয়েছে। ঘেটু, হ্যাঁ বলো ঘেটু, বলো। স্যার, একটা লোক আছে, ভিক্টর। স্যার, ওর চেহারা সেম টু সেম একই রকম, যেমনটা আপনারা বলেছিলেন। আর স্যার, ও খুব সহজে ফ্রিজের মধ্যে এঁটে যেতে পারে।
আর স্যার কয়েকদিন থেকে ও বেশ অদ্ভুত ধরনের কথাবার্তা বলছে, যেন যেন বড় একটা গুপ্তধনের খোঁজ পেতে চলেছে, অথবা ও যেন গুপ্তধন পেয়ে গেছে। স্যার ও খুবই পাগল আর রকচটা ধরনের মানুষ। শুনেছি কয়েক বছর আগে ও নাকি সিরিয়াল কিলারও ছিল। স্যার সব থেকে ইম্পর্টেন্ট কথা যেটা হলো, খুন যদি ভিক্টর করে থাকে তাহলে আমাদের হাতে বেশি সময় নেই স্যার। হয় ও দেশ ছেড়ে দিয়েছে, না হলে দেশ ছাড়ার মতলব ফাঁদছে। ভিক্টর তো একটা মাধ্যম, ওর পেছনে অন্য কেউ নিশ্চয়ই আছে। এই ভিক্টর দেশ ছেড়ে পালানোর চিন্তা করছে। পালিয়ে যাবে কোথায় স্যার? ওকে পালাতে দিলে তো ওর ফোনের লোকেশন থেকে জানতে পারবো কোথায় লুকিয়ে বসে আছে। অনেক পরিশ্রম করতে হয় সিআইডিতে। আর স্যার স্যার এখানেই কোথাও আছে তাই না? হ্যাঁ ঘেটু, ওর মোবাইলের লোকেশন ওই আশেপাশে কোথাও দেখাচ্ছে। খুন করার পরে ওখানে লুকিয়ে আছো। ঠিক আছে। তুমি ঠিক যাচ্ছ, আরো আগে যাও। পঙ্কজ স্যার, স্যার এবার আর ওকে কেউ ধরতে পারবে না স্যার। পঙ্কজ কি বলছো? কি হয়েছে কি? স্যার মরে গেছে ও। হাতে একটাই প্রমাণ ছিল, এখন সেটাও গেল। কি করে মারা গেল? স্যার মাথায় কেউ পাথর দিয়ে বা অন্য কিছু দিয়ে মেরেছে স্যার। আর আর মারা গেছে বেশ কিছু সময় হয়ে গেছে, বডি থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। ঠিক আছে পঙ্কজ, অ্যাম্বুলেন্স ডেকে নাও আর তোমরা ওখান থেকে বেরিয়ে যাও। ওকে স্যার, ওকে। যেই ওদের কাজ হয়ে গেছে, সাথে সাথে ওদের ব্যবস্থাও করলো আর লাশটাকে ফেলে দিল। স্যার এই 3টে খুনের পরেই ভিক্টরের ফোনের লোকেশন ওখানেই দেখাচ্ছিল। আচ্ছা, তাহলে কে কে খুনটা করতে পারে? পান্নালাল, মানিক না কমলেশ? পান্নালাল, মানিক না হলে কমলেশ। হ্যাঁ সালুকে বলো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওই পান্নালাল, মানিক আর কমলেশ, ওই 3 জনকে ফরেন্সিক ল্যাবে ডাকো। আসল অপরাধী কে সেটা জানা গেছে। এই কার্টেনের ভেতরেই ভিক্টরকে ও বাড়িতে পাঠানো হয়েছিল, আর ঘেটুকে ওখানে পাঠিয়ে এটা তো প্রুভ হয়েই গেছে যে ভিক্টর নিজে থেকে বাইরে আসেনি। তো বোঝাই যাচ্ছে নিশ্চয়ই ওকে কেউ সাহায্য করেছিল বাইরে বেরিয়ে আর আসতে। যে ওকে সাহায্য করেছে সে এসবের মাস্টারমাইন্ড, আর সে তোমাদের 3 জনের মধ্যে কেউ একজন। এসব আপনি কি বলছেন স্যার? স্যার আমি কিছু করিনি। আপনারা এরকম কেন বলছেন? হ্যাঁ, 1 মিনিট। কেউ এই কার্টেনটাকে খুব ভালোভাবে কেটেছে, ভিক্টরকে বাইরে বার করেছে, তারপর পুনরায় একটা টেপ দিয়ে কার্টুনটাকে আটকে দিয়েছে। কিন্তু এই কার্টুনের টেপটা মারবার সময় ও নিজের আঙুলের ছাপ এই চটচটে জায়গায় রেখে যায়, যেটা এখনো ইনট্যাক্ট আছে। এই টেপটার ওই দিকে। কিন্তু স্যার ফিঙ্গারপ্রিন্টস মিলবে কিভাবে? কার্টুনে তো টেপ লাগানো রয়েছে, আর যদি আমরা টেপটাকে ছিঁড়তে যাই তাহলে তো কার্টুনের কাগজগুলোও ছিঁড়ে যাবে। তুমি চিন্তা করো না পুরবী, ডক্টর সালুকে যখন আমাদের এখানে ডেকেছেন তো কোনো না কোনো রাস্তা তো আছেই ওনার কাছে। আছে তো, রাস্তা আছে। সারিকা, এই হেয়ার ড্রায়ারটা দিয়ে, এই হেয়ার ড্রায়ারটাকে আমরা এই টেপটার ওপর ইউজ করব। এই ড্রায়ারের গরম হাওয়াতে এই টেপটার ওপরের অ্যাডহেসিভ আঠাটা একেবারে গলে যাবে। এই দেখুন, ফিঙ্গারপ্রিন্টস পরিষ্কার দেখা যাচ্ছে। আরে দারুণ করলেন সারিকা দেবী, সত্যিই অপূর্ব। ফিঙ্গারপ্রিন্ট একদম পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ
এবার শুধু ওদের সঙ্গে ম্যাচ করে দেখতে হবে। কমলেশ, হ্যাঁ, আমি করেছি। আমি ওই হিরেগুলোর ব্যাপারে জানতাম, আর আমি এটাও জানতাম যে ওরা একটা নতুন ফ্রিজ নিতে চলেছে। আর তখনই আমার মাথায় একটা প্ল্যান এলো। আমি ওই ফ্রিজটাকে ফ্রোজেন হর্সের মতো ইউজ করে ভিক্টরকে ওই বাড়িতে পৌঁছলাম। তারপর আমার হিরের লোভ হয়ে গেছিল। তারপরও রাতে বাড়ি এসে পৌঁছলো। তারপর সুযোগ দেখে আঙ্কেলের ফ্রিজটায় গিয়ে আমি লুকিয়ে গেছিলাম। আর তারপর ডেলিভারির পরে তুমি ওনার বাড়িতে যাও আর ভিক্টরকে ফ্রিজ থেকে বাইরে বের করো। সেই রাতে আমি কাকুর বাড়িতেই লুকিয়েছিলাম। আর তারপর আমি ভিক্টরকে আবার বাইরে বার করে ওখানেই লুকিয়ে দিলাম। প্রায় 1.5 দিন মতো ওখানেই ছিল। বাড়ির লোক রাতে ঘুমিয়ে পড়লো, ও বাইরে বেরোলো। ও সবাইকে মারলো, আর তারপর হিরে চুরি করে আমার জন্য অপেক্ষা করছিল। ও তাই ভিক্টর নিজের হাত আর অস্ত্র পরিষ্কার করছিল, কারেন্ট অফ হওয়ার জন্য অপেক্ষা করছিল, তাই তো? হ্যাঁ, তারপর আমি ভিক্টরকে আমার সাথে নিয়ে গেলাম। আর মারার পরে ওকে ফেলে দিলাম, যাতে আমার কাছে কেউ পৌঁছতে না পারে। এতটা ভেবেছিলে, এত বড় প্ল্যানিং করলে, কিন্তু তোমার ভাগ্য তোমাকে সাথ দিল না। এটা ভেবে দেখোনি তুমি যেই হও সিআইডিদের হাত থেকে তুমি নিস্তার পাবে না। প্রত্যেক অপরাধী কোনো না কোনো ভুল করেই থাকে। যেমন তুমি নিজের ফিঙ্গারপ্রিন্ট এখানে রেখে গেছো না, ব্যাস ওটাই আমাদের কাছে যথেষ্ট ছিল। 4-4টে খুন করেছো তুমি হিরে পাওয়ার লোভে। এবার নিজের কর্মফল ভোগ করো। কঠোর থেকে কঠোরতম শাস্তি হবে তোমার, হয়তো ফাঁসি। তার মনে হলো খুনি এই গাছে বসেই ওই গাড়ির অপেক্ষা করছিল, আর যখনই গাড়িটা সামনে আসে তখনই শুট করে। স্যার, খুনির দৃষ্টি তো খুবই প্রখর। না পূর্বী, এই দেখো একদম পরিষ্কার, আজকালের মধ্যেই পড়েছে এখানে। হয়তো খুনিরই হবে। আরে স্যার, স্যার আমি নিচে আসবো? এতক্ষণে কি করবে, নেমে এসো। মনে হচ্ছে খুনি এক্সপার্ট শুটার ঠিকই, কিন্তু মনে হচ্ছে অনেক বছর ধরে এই কাজটা করছে। নিশানা লাগাতে লাগাতে হয়তো চোখ ঝাপসা হয়ে গিয়েছিল, তাই চোখটা পরিষ্কার করার জন্য এটা ব্যবহার করেছেন। কি স্যার এটা? ফ্রেশ কন্ট্যাক্ট, চোখের মধ্যে ঢালে এই লুব্রিকেন্ট, যাতে দূর পর্যন্ত দেখতে পায়। ফ্রেশ কন্ট্যাক্ট এখন এই জিনিসটাই আমাদের পৌঁছে দেবে খুনি পর্যন্ত। স্যার, হ্যাঁ ফেডরিক, আমরা ওই আই ড্রপের শিশির ব্যাচ নাম্বার ট্র্যাক করে ফেলেছি। তারপরে কি জানতে পারলে? ওই ব্যাচের আই ড্রপ ওখানকার 3টে মেডিকেল স্টোরে সাপ্লাই করা হয়েছিল। মেডিকেল স্টোর থেকে আমরা সেই লিস্টটা পেয়ে গেছি যাদেরকে এই আই ড্রপগুলো বেচা হয়েছিল। গুড স্যার, 45 জনকে বিক্রি করা হয়েছিল, কিন্তু একজন কাস্টমার একটু আলাদা। নিতিন? হ্যাঁ স্যার, নিতিন, এক্স অফিসার স্পেশাল ফোর্সেস। আর স্যার ও এক্স স্নাইপারও ছিল। আরে ফ্রেশ কন্ট্যাক্ট আই ড্রপ ইউজ করে স্যার, এই হতে পারে আমাদের আসামি। নিতিন স্পেশাল ফোর্সেস অফিসার, এক্সপার্ট স্নাইপার, আর ওর আই ড্রপস ক্রাইম সিনে পাওয়া যায়।
অভিজিৎ, স্নাইপার গান। আরে এ কি? আপনারা কে? এভাবে কি করে আমাদের বাড়িতে ঢুকে পড়লেন? আমরা সিআইডি থেকে। সিআইডি? কেন? ওয়াই? আজ সকালে কাবেরী রোডে আকাশ নামের একটি লোককে কেউ গুলি করে খুন করে দিয়েছে। কিন্তু এর সাথে আমার কি সম্পর্ক? ওই গাড়িটা 80 কিলোমিটার স্পিডে যাচ্ছিল, আর ওই খুনি স্নাইপার গান দিয়ে পারফেক্ট টেম করে গাড়ির ভিতরে বসে থাকা একজন লোককে খুন করে ফেললো। আর স্নাইপার গান তো আপনার কাছেও আছে। আর আপনারা এটা ধরে নিয়েছেন ওই লোকটাকে আমি মেরেছি? এটা কোনো এক্সপার্টের কাজ, আর আপনি একজন ট্রেন্ড স্নাইপারও। ট্রেন স্নাইপার তো আরো অনেকে আছে, আমার দাদা একা তো নন। কাজল, হয়তো অনেক এক্সপার্ট আছে, কিন্তু তাদের মধ্যে কজন লোক এই আই ড্রপ ইউজ করে। এটা আমরা ওখানেই পেয়েছি যেখান থেকে খুনি গুলি চালিয়েছিল। এই আই ড্রপ সেই ব্যাচেরই যে আই ড্রপ আপনি কিনেছিলেন খারের একটা মেডিকেল স্টোর থেকে। এবার আপনি বলবেন যে কি এই আই ড্রপ আপনার না? আমি এই আই ড্রপটা ইউজ করি, কিন্তু আমি কাউকে খুন করিনি অফিসার। আমি তো সারাদিন বাড়িতেই বসে আছি। দেখো নিতিন, গুলির শেল আমরা পেয়েছি, এখানে রাইফেল আছে। তুমি জানো খুব ইজিলি সেটাকে ম্যাচ করা যেতে পারে। আর যদি এটা তোমার আই ড্রপ না হয়, তাহলে তোমার আই ড্রপ তোমার কাছে থাকা উচিত। আমরা দেখতে পারি সেটা। স্যার, উই ক্যান আন্ডারস্ট্যান্ড যে আপনারা আপনাদের ডিউটি করছেন, কিন্তু আমি সম্পূর্ণভাবে বিশ্বাস করি যে আমার দাদা এরকম করতেই পারেন না। দেখুন ম্যাম, ও নো, এটা সত্যি কথা যে এগুলো আমিই করছি, কিন্তু জানি না কি করে। হতে পারে আমি পাগল হয়ে গেছি, কিছুই বুঝতে পারছি না। এমন মনে হচ্ছে যেন কোনো ভূত ভেতরে ঢুকে গেছে আমার। আর এই ভূতের থেকে ছাড়া পাওয়ার একটাই রাস্তা আছে আমার কাছে। দেখুন ম্যাম, আপনি সামলান নিজেকে। আমি জানি যে এটা সঠিক সময় নয় কথা বলার, কিন্তু আমরা আপনাকে কিছু বলতে চাই। এই সুইসাইড নোট কি বলতে চাইছিল এই নিতিন? কিছু বলতে পারেন আপনি? স্যার, বুঝতে পারছি না ওনার সাথে কি হচ্ছিল। ওনার স্মৃতিশক্তিও খুব কমজোরি হয়ে গেছিল, উনি সবকিছু ভুলে যাচ্ছিলেন। দাদা কদিন ধরে ঠিক করে ঘুমোচ্ছিলেন না, ওনার চোখ দুটো খুব জ্বালা করছিল, আর সেই জন্যই তো উনি আই ড্রপসও নেওয়া শুরু করে দিয়েছিলেন। আর স্যার, আজকে সকালে যখন উনি নিউজ দেখছিলেন তখন আজ সকালেই খবর এলো যে নামি দামি বিজনেসম্যান মিস্টার আকাশ কুমারের মৃত্যু হলো। ওনার গাড়ি কাউলি রোড দাদা চা খাবে? দাদা, অদ্ভুত ব্যাপার এইটা যে গুলি অনেকটা দূর থেকেই চলেছিল, একটা লং ডিস্টেন্স রাইফেল থেকে। 100 মিটার্স, হাওয়ার স্পিড 18 কিলোমিটার্স পার আওয়ার, অ্যাঙ্গেল অফ ট্রেজেক্টরি 65 ডিগ্রিজ। দাদা, তুমি তো এত ডিটেলসে বলছো যেন তুমি ওই সময় ওখানেই উপস্থিত ছিলে। হয়তো আমি ওখানে ছিলাম। নিতিন কাজলকে একদম ঠিক কথা বলেছে। ওই সময় ও ওখানেই উপস্থিত ছিল, আর আকাশকে খুনটা ওই করেছে। কিন্তু ও বারবার আমাদের বলছিল যে খুনও করেনি, ও ঘরেই ছিল। ও ছিল না বাড়িতে দয়া। ওর জুতোতে যে মাটিটা লেগেছিল সেটা ওই গাছের নিচের মাটি যে গাছে ও বসেছিল। দ্বিতীয় সবচেয়ে বড় প্রমাণ, ওই শেল, গুলির ওই শেলটা, ওটা নিতিনের বন্দুক থেকেই ছোঁড়া হয়েছিল। ও যখন আমরা ওকে ওই আই ড্রপ দেখিয়েছিলাম তখন ও বুঝে গেছিল যে খুনটা ওই করেছে, কিন্তু ভয়ের চোটে ও আমাদের মিথ্যে কথা বলেছে। কিন্তু সত্যি কথাটাও সহ্য করতে পারেনি, ভেতরে গিয়ে নিজেকে নিজে গুলি করে দিয়েছে। ডক্টর সালুখে, খুন করে কেউ ভুলে কি করে যেতে পারে যে সে খুন করেছে? সেটাই তো। আকাশের গাড়ি কোন দিক দিয়ে যাচ্ছিল, কোথায় বসে ওর গাড়ির জন্য অপেক্ষা করতে হবে, কোথা থেকে আকাশকে গুলি চালানো হবে, এই পুরো প্ল্যানটা করে, আর ওই প্ল্যান অনুযায়ী ও আকাশকে গুলি করে আর ওখান থেকে পালিয়ে যায়। এটা কেউ কি করে ভুলতে পারে? বস, হতে পারে ওটা
পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, পিটিএসডি। হ্যাঁ স্যার, মনে হয় ওর জীবনে এমন কিছু ঘটেছিল যার জন্য এতটা চিন্তিত ছিল আর ওর ঘুম আসতো না। দেখো সালুকে, পিটিএসডি তে আমি তো কোনোদিন শুনিনি যে কেউ ভুলে গেছে যে সে খুন করেছে। তুমি শুনেছো? না। হতে পারে ডক্টর, ও বলেনি, কেউ জোর করে ওর স্মৃতিশক্তি মুছে দিয়েছে। মানে হিপনোটাইজ, বা হয়তো মাইন্ড কন্ট্রোল, বা অন্য কিছু। হতে পারে স্যার, কেউ এরকম একটা কথা এত সহজে কি করে ভুলবে? কি সালুকে, হতে পারে? বস, এইখানে আমি একটু কনফিউজড। একটা কাজ করি, আমি নিতিনের ভিসেরা ভালো করে চেক করে দেখছি, তারপর বলবো। স্যার এটার মানে কি? পঙ্কজ, ভিতরের অঙ্গগুলোকে ভালো করে চেক করা। অনেক সময় বাইরের অঙ্গ প্রত্যঙ্গ থেকে কিচ্ছু বোঝা যায় না, কিন্তু ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ সত্যি কথাটা বলে দেয়, আর আমরা সব কথা জানতে পেরে যাই। বস, দেখে তো নি কোন ধরনের ভূত এর ভেতরে ঢুকে বসে আছে। নিন, ধরুন, 3 বার প্রদক্ষিণ করুন। ওং কৃত্তাতু দুষ্কৃতং কর্মং খুব জনতা ভালোবাসতো কাজল ওর ভাইকে, কালবশং প্রাপ্য নরং। একদিনও অপেক্ষা করতে চাইছিল না বডির জন্য। হ্যাঁ, সেই জন্যই তো ডক্টর সালুকে বডিটা হ্যান্ড ওভার করে দিলেন। ডক্টর সালুকের ইন্টারনাল অর্গান টেস্ট করছেন, এটা জানতে পারা যাবে যে নিতিনের মতো একজন ভালো লোক হঠাৎ এরকম খুনি হয়ে উঠল কি করে। এই কাজলের ইচ্ছা ছিল নিতিনের শেষকৃত্য ও সম্পন্ন করবে। ওর বোন ছাড়া নিতিনের এই পৃথিবীতে আর কেউ ছিল না। আরে ভাই, আয় না, কত দূরে আছিস? হ্যাঁ দয়া। হ্যাঁ অভিজিৎ, কোথায় তুমি? আমি এই জাস্ট বাড়িতে এলাম। আরে ভাই, এই মানে ভাই লিফটটা এলে আমি বাড়িতে ঢুকবো, তাই নিচে ওয়েট করছি। এই লিফটটাও। হ্যালো অভিজিৎ, কি হয়েছে? খুব ডিস্টার্ব মনে হচ্ছে। না না না, আমার কি হবে, আমি এই তো লিফটে এসে গেছি। আরে আসলে আমি লিফটের জন্য ওয়েট করছিলাম, তাই সেই জন্যই। আরে ভাই, এই লিফট। হ্যালো হ্যালো, হ্যাঁ অভিজিৎ, শুনতে পাচ্ছ তুমি? হ্যালো, আমি লিফটের ভিতরে আছি, তাই হয়তো সিগন্যালের কোনো। হ্যালো 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 দয়া, শিট, ফোনটা। হ্যালো হ্যালো দয়া, শুনতে পাচ্ছ? হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ, কি হয়েছে? সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ, কেন? না না, তোমার কিরকম ডিস্টার্ব লাগছে? হ্যাঁ, তুমি এত চিল্লাচ্ছিলে কেন? চিৎকার করছিলাম আমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই সরি, আসলে ওই। না অভিজিৎ, তোমায় কেমন ডিস্টার্ব লাগছে? এরকম খারাপ মুডে তোমাকে কখনো দেখিনি। টায়ার্ড লাগছে, এই আসলে
চোখে খুব জ্বালা করছে জানি না, সেই জন্যই হয়তো একটু বিরক্ত লাগছিল, তাই সেই জন্যই একটু ওই কেমন লাগছিল। এখন বাড়িতে পৌঁছে গেছি। হ্যাঁ, মনে হচ্ছে আমার জ্বর আসছে। আমি একটু বিশ্রাম নিচ্ছি। শরীর খারাপ, কোনো প্রবলেম হলে আমি এক্ষুনি আসছি। না 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 না, তেমন কিছু নয়। ঠিক আছে, কোনো প্রবলেম হলে আমাকে কল করো, ঠিক আছে? আমি বলছি তোমাকে। আসুন 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 আসুন। কেমন আছো রাহুল? আমি ভালো আছি। এনারা মিস্টার অ্যান্ড মিসেস কুমার, এনারা আপনার নতুন প্রতিবেশী। নমস্কার। আর এই সামনের ফ্ল্যাটটা যেটা দেখছেন, ওনারাই ভাড়ায় নিয়েছেন। আচ্ছা, তো কখনো কোনো কিছু যদি প্রয়োজন হয় আমাকে বলবেন। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। আসছি। হ্যাঁ আসি। আসছি।